আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে জানিয়ে দিব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রবাসী শ্রমিকদের সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি কুয়েত পিএএম অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। 24শে মে 2026 কুয়েত পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন একটি লেবার ট্রান্সফার রুলস চালু করা হয়েছে। এই নিয়মগুলো মূলত নিয়োগকর্তা বা কফিলের অপব্যবহার থেকে কর্মীদের সুরক্ষা দিতেই তৈরি করা হয়েছে। এই নিয়মে বলা হয়েছে যে ভিসা ট্রান্সফার অনেকটাই সহজ প্রক্রিয়ায় করা হয়েছে। কর্মীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে আগের নিয়োগকর্তার অনুমতি ছাড়াই নতুন চাকরিতে যেতে পারবে। এ ব্যাপারে নতুন নিয়মে বলা হয়েছে যে 1 বছর পূর্ণ হওয়ার পূর্বেই ভিসা ট্রান্সফার করতে পারবে। পূর্বের নিয়মে 1 বছরের নিচে কর্মীরা ভিসা ট্রান্সফার করতে পারত না, কিন্তু নতুন নিয়মে 1 বছরের পূর্বেই ভিসা ট্রান্সফার করতে পারবে। তবে এই ক্ষেত্রে 5টি শর্ত প্রযোজ্য করা হয়েছে। 5টি শর্ত কি কি? 5টি শর্তের প্রথমে বলা হয়েছে যে যদি কোনো নিয়োগকর্তা বা কফিল ইচ্ছাকৃতভাবে গাফিলতির কারণে কোনো শ্রমিকের আকামা নবায়ন না করে এবং এক্ষেত্রে ওই শ্রমিকের কোনো দোষ যদি না থেকে থাকে, তবে 1 বছর পূর্ণ হওয়ার পূর্বেই ওই শ্রমিক আকামা হাউল ট্রান্সফার বা আকামা নবায়ন করতে পারবে। দ্বিতীয় কারণ হচ্ছে ফাইল সম্পর্কিত, অর্থাৎ নিয়োগকর্তা বা কফিলের ফাইল বা মেলাফ যদি বন্ধ থাকে, যাকে ইংলিশে সাসপেনশন ব্লক বলা হয়ে থাকে, তবে কর্মীর আকামা নবায়ন না করতে সমর্থ হলে সেক্ষেত্রে কর্মী 1 বছরের পূর্বেই আকামা নবায়ন বা ট্রান্সফার করতে পারবে। নতুন নিয়মের তৃতীয়টি হলো মিথ্যা নিখোঁজ পলাতক বা ইনহাস মামলা। কফিল যদি কর্মীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো মিথ্যা বা হয়রানিমূলক নিখোঁজের রিপোর্ট মামলা দেয় অথবা কর্মীকে তার আইনগত পাওনা থেকে বঞ্চিত করতে বা ট্রান্সফার আটকাতে মিথ্যা অভিযোগ দায়ের করে থাকে, সেক্ষেত্রে তদন্তে মিথ্যা প্রমাণিত হলে ওই ক্ষেত্রে কর্মী ট্রান্সফার হয়ে যেতে পারবে এবং 1 বছরের পূর্বেই তা সম্ভব। চতুর্থ কারণ হলো শ্রম আইন লঙ্ঘন। কফিল বা কোম্পানি যদি কুয়েতের শ্রম আইনের 2010 সালের আইন নং 6 ধারা এর 48-এ বর্ণিত কোনো নিয়ম বা শর্ত লঙ্ঘন করে, সেক্ষেত্রে কর্মী 1 বছরের পূর্বেই ট্রান্সফার হতে পারবে। পঞ্চমত হলো গুরুতর অপরাধ। নিয়োগকর্তা, স্পন্সর বা কফিল যদি কোনো ধরনের আইনি জটিলতায় পড়ে গুরুতর আইন লঙ্ঘন করে থাকে, সেক্ষেত্রে তার নিয়োগকৃত শ্রমিক আকামা ট্রান্সফার বা হাউল করা সম্ভব হবে। আরও একটি কারণ উল্লেখ করে বলা হয়েছে যে নিয়োগকর্তা যদি তার নিজস্ব কর্মে নিষ্ক্রিয় থেকে থাকে, অর্থাৎ খামখেয়ালি নিয়োগকর্তা হিসেবে প্রমাণিত হয়। এই আইনে পরিষ্কার করে বলা হয়েছে কোনো কফিল বা কোম্পানি যদি কোনো কর্মীকে কুয়েতে আনার পর অথবা কর্মী কাজে যোগ দেওয়ার পর 1 বছর পার হওয়ার আগেই উপযুক্ত কারণ ছাড়া কর্মীর আকামা লাগাতে, ওয়ার্ক পারমিট করতে বা নবায়ন করতে গড়িমসি করে, অলসতা দেখায়, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, তবে তাকে খামখেয়ালি বা অবহেলনাকারী নিয়োগকর্তা হিসেবে গণ্য করা হবে এবং এই লঙ্ঘনের পেছনে কর্মীর নিজস্ব কোনো দোষ না থাকলে ওই অলস নিয়োগকর্তা, কফিল বা স্পন্সরের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার শাস্তি সম্পর্কে ম্যান পাওয়ার কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে এ ধরনের কর্মকাণ্ড প্রকাশ পেলে কোম্পানির ফাইল ব্লক বা নিষেধাজ্ঞা দেওয়া হবে। তাকে নতুন কোনো কর্মীর জন্য ওয়ার্ক পারমিট প্রদান করা হবে না। তার জন্য ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করা হবে। নতুন কোনো কর্মী আনার আবেদন গ্রহণ করা হবে না যতক্ষণ না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে। নতুন এই আইনে হাজারো প্রবাসী অনেকটাই উপকৃত হবে। জানিয়ে দিচ্ছি কুয়েতের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে শতাধিক প্রবাসীর সিভিল আইডি কার্ড থেকে তাদের ঠিকানা মুছে ফেলা হয়েছে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে কর্তৃপক্ষ রেসিডেন্সিয়াল এলাকায় প্রবাসীদের ঠিকানা হওয়ার কারণে অথবা বিল্ডিং বা ভবন ভেঙে ফেলার কারণে অথবা মালিকের পরিবর্তনের কারণে প্রায় 427 জন প্রবাসীর সিভিল আইডি কার্ড বা পতাকা থেকে তাদের আনোয়ান বা ঠিকানা স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে। আরও বলা হয়েছে যে যাদেরকে সাহেল অ্যাপসের মাধ্যমে ঠিকানা মুছে ফেলার নোটিফিকেশন দেওয়া হয়েছে, আগামী 30 দিনের মধ্যে অনলাইনে সাহেল অ্যাপসের মাধ্যমেই তাদের নতুন ঠিকানা নবায়ন করতে হবে। সতর্কতাস্বরূপ আরও বলা হয়েছে যে এক্ষেত্রে যদি বিলম্ব করা হয়, তবে সেক্ষেত্রে কুয়েতি 100 দিনার জরিমানা পর্যন্ত ধার্য করা হতে পারে। জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট।
কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য জানানো যাচ্ছে যে ঢাকায় অবস্থিত জন্ম নিবন্ধন সার্ভারের রক্ষণাবেক্ষণ কাজের জন্য জন্ম নিবন্ধন সার্ভার 24 মে 2026 তারিখ বাংলাদেশ সময় রাত 11:59 হতে 1 জুন 2026 তারিখ সকাল 6টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। এই প্রেক্ষিতে যে সকল পাসপোর্ট আবেদনকারীগণ জন্ম নিবন্ধন ব্যবহার করে অনলাইনে আবেদন করেছেন এবং যাদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ 25 মে 2026 তারিখ নির্ধারিত রয়েছে তাদেরকে আগামী 25 মে 2026 তারিখের পরিবর্তে 2রা জুন 2026 তারিখে দূতাবাসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ শুধুমাত্র 25 মে ঈদের পূর্বে দূতাবাস খোলা আছে এবং এদিন সার্ভার বন্ধ থাকার কারণে এদিনও পাসপোর্টের কোনো কাজ করা হবে না। পাসপোর্ট যত আবেদন রয়েছে সবাই 2রা জুন 2026 তারিখে দূতাবাসে যোগাযোগ করে পাসপোর্টের কাজগুলো সম্পন্ন করতে পারে। জানিয়ে দিচ্ছি আরও একটি আপডেট। কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা এর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি লিখিত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জার্রাহ জাবের আল আহমদ আল সাবা এর কাছে এই চিঠি হস্তান্তর করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা ও দূত হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ইমদাদুল হক মিলন কুয়েত সফরকালে এই চিঠিটি পৌঁছে দিয়েছিলেন। দুই দেশের প্রতিনিধিরা কুয়েত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বিভিন্ন খাতে কীভাবে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো যায় তা নিয়েও কথা হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা মতামত বিনিময় করেন। অপরদিকে ফ্লাইট সম্পর্কে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে গরমের ছুটিতে আশা করা যাচ্ছে কুয়েত এয়ারওয়েজ সপ্তাহে 728টি ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইট সম্পর্কে আরও বলা হয়েছে যে সংকটের সময় প্রায় 5 লক্ষ টিকিট বাতিল করা হয়েছে এবং 55% অর্থ ফেরত দেওয়া হয়েছে। বিমানের জ্বালানি তেল ফুয়েলের মূল্য 120% বেড়ে যাবার কারণে টিকিটের দামের উপর চাপ সৃষ্টি হয়েছে। সংকটের সময় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকের চেয়ে 4 গুণেরও বেশি বেড়ে গিয়েছিল। শাটডাউন চলাকালীন 15টি ফ্লাইটের মাধ্যমে প্রায় 2180 জন কুয়েতি নাগরিককে কুয়েতে ফিরিয়ে আনা হয়েছিল। অপরদিকে আরও একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করা হয়েছে যে কুয়েতের সরকারি অ্যাপস সাহেল অ্যাপসের মাধ্যমে আবারও গাড়ির মালিকানা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যক্তির কোথাও না গিয়ে ইলেকট্রনিক পদ্ধতিতেই গাড়ির মালিকানা হস্তান্তর প্রক্রিয়া এখন খুব সহজেই করা যাবে। অনেকেই সাধারণ ক্ষমার ব্যাপারে জানতে চেয়েছেন, সাধারণ ক্ষমা দিয়েছে কিনা বা আসবে কিনা। সাধারণ ক্ষমার ব্যাপারে কুয়েত সরকার হতে এখনও পর্যন্ত নতুন কোনো আপডেট প্রকাশ করা হয়নি। যখন নতুন কোনো আপডেট প্রকাশ করা হবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।